আসুন আমরা একটু আলোচনা করি জম্মু কাশ্মীর নিয়ে। অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীরের তিনটে পার্ট, একটা হচ্ছে জম্মু, একটা হচ্ছে কাশ্মীর, আর একটা হচ্ছে লে এবং লাদাখ। জনসংখ্যার বিচারে আমরা যদি দেখি তাহলে জম্মুতে হিন্দু ধর্মের মানুষজন বেশি বাস করে, প্রায় 70% কাছাকাছি। মুসলিম আছে প্রায় 30% কাছাকাছি, একটু কম বেশি হবে। শ্রীনগর কাশ্মীরে আমরা যদি দেখি তাহলে 97% মুসলিম এবং 2% মাত্র হিন্দু বাস করে। আবার অপরদিকে যদি লে লাদাখে দেখি তাহলে 67% প্রায় ওখানে বুদ্ধিস্ট, ওই 17% মতো হিন্দু, কিছু মুসলিম এবং অন্যান্য কমিউনিটি বাস করে। তো জম্মু কাশ্মীর, কাশ্মীর শব্দটা এসছে কিন্তু বিখ্যাত মুনি কশ্যপ মুনির নাম অনুসারে ওই জায়গাটার নাম এসছে কাশ্মীর। তো এখন জনসংখ্যায় মুসলিম বেশি, অনেকে আমার কাছে প্রশ্ন করে, কিন্তু আসল বিষয়টা হলো যে ওখানকারের মানুষজন এক তো মুসলিম শাসকরা যখন শাসন করতেন তখন ধর্মান্তরিত হয়েছে। 1206 খ্রিস্টাব্দে ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা হয়। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর মধ্য দিয়ে ভারতবর্ষের মুসলিম শাসনের অবসান হয়। তো এই সময় কাশ্মীরে, জম্মু কাশ্মীরের মোটামুটি জনসংখ্যার এদিক ওদিক হতে থাকে। বেশ কিছু মানুষকে ধর্মান্তরিত করা হয় বা ধর্মান্তরিত হয়। তবুও কাশ্মীরে বেশ কিছু হিন্দু টিকে ছিল। কিন্তু বিশ্বনাথ প্রতাপ সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর একজনকে হোম মিনিস্টার করে, তিনি হচ্ছেন মুফতি মোহাম্মদ সাইদ। এবং এই মুফতি মোহাম্মদ সাইদের নেতৃত্বে শুরু হয় কাশ্মীরে হিন্দু বিতাড়ন, এবং কাউকে খুন করা হয়, কাউকে ধর্মান্তরিত করা হয়, কেউ পালিয়ে আসে। এরকম করে প্রায় হিন্দু শূন্য হয়ে যায় কাশ্মীর। তো এর ফলে দেখা যায় যে 97% গিয়ে মুসলিমে দাঁড়িয়েছে, এবং এটা একটা মানে সমগ্র পৃথিবীর কাছে একটা বিস্ময় যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, সেই ভারতবর্ষে কিভাবে এই ধরনের কাণ্ডগুলো ঘটে। আর যার নেতৃত্বে ঘটে তিনি ছিলেন তৎকালীন সময়কারের স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মোহাম্মদ সঈদ, 1989 থেকে 1990 পর্যন্ত যার কার্যকাল, এবং এর মধ্যেই এই ঘটনাটা ঘটে। তো কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ, অর্থাৎ এমন সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে। সম্প্রতি আপনারা দেখবেন যে পহেলগামে বেশ কিছু পর্যটককে নির্বিবাদে খুন করা হয়েছে। মাঝেই কাশ্মীরে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদী হানা হয়, গোপনে ওপার থেকে এপারে এসে কিছু মানুষের সহায়তায় তারা বিভিন্ন ধরনের কাজ ঘটায়। এই 21 শতাব্দীর প্রারম্ভেই কার্গিল যুদ্ধ ভারতবর্ষের অনেককে শহীদ করে, তথাপিও ভারতবর্ষ এই যুদ্ধে জয়লাভ করে। কাশ্মীর সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। তিনি চেয়েছিলেন স্বাধীনতার সময় স্বাধীনভাবে সাম্রাজ্য শাসন করতে, এবং সেই জন্য তিনি পাকিস্তানেও যাননি, ভারতবর্ষের সঙ্গেও জোটবদ্ধ হননি।
লৌহ পুরুষ বল্লভভাই প্যাটেল তাকে বারবার করে বলেছিলেন যে ভারতবর্ষের সঙ্গে যোগ দিতে। তিনি বলেছিলেন না, আমি আলাদা একটা রাষ্ট্র নিয়েই থাকি। কিন্তু পাকিস্তানিরা আক্রমণ করে। অবস্থা খারাপ দেখে একের পর এক যখন দখল করা শুরু হতে থাকে, তখন ভারতবর্ষের শরণাপন্ন হয়। ভারতবর্ষে শরণাপন্ন হলে ভারত সরকার তখন তাকে বলে যে ভারতবর্ষে আপনি যদি যোগ দেন পরবর্তীকালে তাহলে আমরা দেখতে পারি। উনি রাজি হন। তখন ভারতীয় সেনারা গিয়ে তাড়াতে শুরু করে পাকিস্তানি সেনাদের। মুজফ্ফরাবাদের আগে পর্যন্ত যখন ভারতীয় সেনারা পাকিস্তানি সেনাদেরকে তাড়িয়ে দেয়, সেই সময় শুরু হয় একটা দুর্যোগ, এবং যেটা 3 দিন ধরে চলেছিল। অর্থাৎ যুদ্ধটা থেমে যায়। থেমে যাওয়ার মধ্যেই পাকিস্তান মাউন্টব্যাটেনকে রাজি করিয়ে জওহরলাল নেহরুকে রাজি করায় যে আর যুদ্ধ করতে হবে না, যুদ্ধ এখন থাক, আমরা রাষ্ট্রসংঘে ওটাকে দেখে নেব। কিন্তু তখনও জম্মু কাশ্মীরের বেশ কিছু অংশ বাকি রয়েছে, যেটাকে বর্তমানে আজাদ কাশ্মীর বলা হয়। রাষ্ট্রসংঘে সেই তখনকারের প্রস্তাব ছিল মাউন্টব্যাটেনের যে রাষ্ট্রসংঘে ওইটা তুলে পাকিস্তানিদের জবরদখল থেকে মুক্ত করে ভারতবর্ষের মধ্যে দিয়ে দেওয়া। কিন্তু সেটা আর পরবর্তীকালে হয়নি। তো এটা যদি হতো তাহলে ভারতবর্ষের এই এত পরিমাণ স্বরাষ্ট্র দপ্তরকে সতর্ক থাকতে হতো না। ভারতবর্ষের মধ্যে এই ধরনের ট্রেসপাসার্স আসতে পারতো না, এবং ভারতবর্ষ অনেক শান্তিতে থাকতো। আজকের এই প্রেক্ষিতে ভারতবর্ষ এই মুহূর্তে পৃথিবীতে অর্থনৈতিক অবস্থায় একটা নতুন জায়গা করে নিয়েছে। প্রায় 4র্থতম স্থান দখল করছে। আশা আগামী দিনে একটা বিশেষ জায়গায় যাবে। সেজন্য আমার একটাই বক্তব্য, ভারতবর্ষের প্রকৃত ভারতীয় যারা যুগ যুগ ধরে ভারতবর্ষে বাস করছে, তারা ভারতবর্ষের উন্নতিতে এগিয়ে আসুক। অন্য দেশের উস্কানিতে, অন্য দেশের অনুপ্রবেশে তারা উস্কানি না দিয়ে ভারতবর্ষের উন্নতি যাতে ত্বরান্বিত হয় তারা চেষ্টা করুক। তারা ভারতবর্ষে সুখে শান্তিতে বসবাস করুক। সমস্ত ধর্মের মানুষ যদি এই বার্তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাহলে দেখা যাবে হিউম্যান রিসোর্স যে পরিমাণ, ভারতবর্ষের শিক্ষিত এখন যে পরিমাণ, ভারতবর্ষের এই ইলেকট্রনিক্স যুগ যে গতিতে এগিয়ে চলেছে, দেখা যাবে যে আগামী দিনে ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে অচিরেই। সুতরাং ধর্ম মত নির্বিশেষে সকলকেই এগিয়ে আসার কথা বলছি, যাতে ভারতবর্ষ আগামী দিনে বলতে পারে, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধন্যবাদ।